আশা করি সবাই ভালো আছেন এবং স্যার আমার কথা শুনতেছেন। তো যদি আপনাদের সাউন্ডের সমস্যা থাকে তখন হাত তুলবেন, হাত তুললে আমি বুঝে যাব যে আপনাদের সাউন্ডের সমস্যা আছে। তো আমি ক্লাসে চলে যাই। আমাদের যেহেতু সময় আজকে স্বল্প, আপনারা বলতেছেন যে 1 ঘন্টা ক্লাস নিলে অথবা আপনাদের যদি বেশিক্ষণ ক্লাস নেওয়া হয় আপনাদের সমস্যা হইতে পারে, যেহেতু 11টা পর্যন্ত আপনাদের ক্লাস আছে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় দ্রুত টপিকগুলো কভার দেওয়ার জন্য। আজকে 2টা ইম্পর্টেন্ট টপিক আছে, এই টপিকগুলো আপনাদের পরীক্ষায় আসার মতো টপিক, এবং আপনার যে কোর্স সেই কোর্সটাকে বোঝার জন্য আপনার এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আজকের যে ক্লাসটা আছে, আমরা হচ্ছে 5 নাম্বার ক্লাসে আজকে আছি। তো আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে, আমরা আজকে ওই যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার যে 5P মডেলটা ছিল, ওইটা একটা চিত্র আছে, ওই চিত্রটা আপনাদেরকে বুঝাই দিব। ওইটা গত ক্লাসে আমি বুঝাইতে পারি নাই। এরপর হচ্ছে আপনাদের কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার প্রক্রিয়াটা নিয়ে আমরা আলোচনা করব, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনায় আসলে কি কি কাজ করে আমরা স্ট্র্যাটেজি ডেভেলপ করে আমার যে অর্গানাইজেশনের ওভারঅল যে অবজেক্টিভটা আছে সেটা কিভাবে অ্যাচিভ করতে পারি, সেটা আমরা এখানে আজকে দেখবো। একদম প্র্যাকটিক্যালি একটা চিত্র আছে আপনাদের। তো এই চিত্রটাতেই আসলে আপনার সব আলোচনা চলে আসে, যে আপনার এখানে কি কি বিষয় আপনার কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনার যারা এখানে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করার সাথে জড়িত তারা কোন কোন বিষয়গুলা ফলো করে অথবা কোন কোন কাজগুলা তাদেরকে এখানে অনুসরণ করতে হয়। তো এটা আমরা দেখবো 2 নম্বর টপিকে। 3 নম্বর টপিক যেটা আছে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার প্রায়োগিক দিকটা আমরা দেখবো। তো এটা আমরা প্রায়োগিক দিক বলতে আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা আসলে অর্গানাইজেশনে ব্যবহার করা যায় কিনা সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব বিস্তারিত। এবং কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মানে এখানে কোন কোন কাজগুলো আসলে করলে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা স্মুথলি চলতে পারে বা এখানে সিদ্ধান্ত বা কৌশল গ্রহণটা সহজ হয়, সেটাকে আমরা সর্বোত্তম বা সর্বোৎকৃষ্ট কার্যপদ্ধতি বলি, সেটাও আমরা দেখব। এবং উৎকৃষ্ট মানানসই কার্যপদ্ধতি সম্পর্কে আমরা জানবো। তো আমি আজকে যে ক্লাসটা ডিজাইন করেছিলাম সেটা হচ্ছে মূলত আপনাদের এই প্রথম ইউনিট যেটা আছে, প্রথম ইউনিটের একদম 1.6 পর্যন্ত সবগুলা টপিক, এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সবগুলা টপিক আমি আজকে নিয়ে আসি, যে আজকে আপনাদের প্রথম চ্যাপ্টারটা আমি শেষ করে দিব। তো আমি জানি না কতটুকু শেষ করতে পারবো, তবে এই টপিকগুলাই আপনাদের প্রথম চ্যাপ্টারে ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো এই টপিকগুলো আপনারা আমি যদি শেষ নাও করতে পারি আপনারা বাসায় একটু পড়ে নেবেন। আমরা নেক্সট ক্লাস থেকে দ্বিতীয় যেই চ্যাপ্টার আছে সেটাতে চলে যাব। তো আমাদের প্রথম যেই আলোচনা ছিল, আমি যদি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আমি গত ক্লাসে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমি গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, গত ক্লাসের আলোচনাটা আমি একটু আচ্ছা ইসমাইল হোসেন কিছু বলতে যাচ্ছেন? স্যার পৃষ্ঠা নাম্বারটা একটু বলুন স্যার, পৃষ্ঠা নাম্বারটা। পৃষ্ঠা নাম্বার আসলে এখানে পৃষ্ঠা নাম্বার বলতে আমাদের এখানে 1.456 এই চারটা আপনাদের পার্ট 1.4 1.5 1.6 এটা থেকে আপনাদের আজকে আলোচনা হবে। এখন পৃষ্ঠা নাম্বার বলার কিছু নাই, আপনি শুধু শুনতে থাকেন, শুনলে আপনি টপিকগুলো জাস্ট লিখে রাখেন, আপনি আজকে শুধু শুনবেন, শুনলেই আপনার এখানে কাজ হয়ে যাবে। ঠিক আছে? তো পৃষ্ঠা নাম্বার দরকার নাই, আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম আজকে ওইখান থেকে শুরু করতেছি। ঠিক আছে? তো আপনি যদি ক্লাস ফলো করে থাকেন আপনার পৃষ্ঠা নাম্বারের দরকার পড়বে না। তো আমরা এখানে আমরা গত ক্লাসে যেটা 5P নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের এটা প্রথম ইউনিটই বা প্রথম চ্যাপ্টারে এটা ছিল। আচ্ছা, এখানে ইসমাইল হোসেন, আমি তো আপনাকে বলেছি, ইসমাইল হোসেন কি আর কোন সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার একটা কুইজ আছে স্যার। এখানে ওই যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার যে 5P, হ্যাঁ, ওখানে যে মনীষী যিনি আছেন র্যান্ডাল সুলার, হ্যাঁ, কিন্তু স্যার আপনার বইতে এখানে ওই মনীষীর নামটা দেওয়া আছে, কিন্তু আমাদের বইতে ওই মনীষীর নামটা অন্য একটা মনীষীর নাম দেওয়া আছে। তো সুতরাং ওইভাবে ওই মনীষীর নাম দিলে কি স্যার হবে? আচ্ছা, র্যান্ডার এখানে স্কুলারেরই লেখা আছে, আপনার এখানে কি দেওয়া আছে? মুলার। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। স্যার আমার মনীষীর নাম দেওয়া হচ্ছে, মানে অন্য একজন মনীষীর নাম দেওয়া এখানে। আমি যে আচ্ছা ঠিক আছে, ওইটা সমস্যা নাই। আচ্ছা সমস্যা নেই, আপনার এটা আমি পরে সলভ করব না। আপনার এখানে আপনি যদি কোনো সমস্যা থাকে মনীষীর নাম নিয়ে, এটা কোনো মেজর কোনো ফ্যাক্টর না, আমরা থিওরিটা বুঝছি। ঠিক আছে? থিওরিটা আমাদের আসলে আলোচনার বিষয়, আপনি এটা চাইলে গুগলে সার্চ দিয়েও এটা সমাধান করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো আমরা এখানে
রেন্ডার সোলারের যেটা আমাদের 5P-টা যেটা ছিল, 5P নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। 5P-র যে আলোচনা ছিল সেখানে আমরা বলেছিলাম যে প্রতিষ্ঠানে যদি আপনি কৌশল নির্ধারণ করতে যান, তাহলে কৌশল নির্ধারণ করতে গেলে আপনার একদম আমরা প্রতিষ্ঠানের যে ভিশন মিশন আছে সেই ভিশন মিশনটা আমরা জানি যে প্রতিষ্ঠানের ফিলোসফি বা প্রতিষ্ঠানের যে পলিসি আছে সেটার উপর নির্ভর করেই আসলে প্রতিষ্ঠানের ভিশন মিশনটা আসলে নির্ধারিত হয়। তো আমি যদি একটা অর্গানাইজেশনে আমি কৌশলগত আমরা যদি এখানে মানব সম্পদ ব্যবস্থাপনার যে কাজগুলা সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু আমার প্রতিষ্ঠানের এই ফিলোসফি বা দর্শন বা আমার যে অর্গানাইজেশনের যে পলিসি আছে এইগুলাকে আমার ফলো করেই কিন্তু এটা করতে হয়। তো সেই কারণে আমরা এখানে গত ক্লাসে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার যে 5টা কাজ সেইগুলা নিয়ে আমি এখানে আলোচনা করেছিলাম। তো আমরা আর ওইটাতে যাব না। তো আজকের যে মেজর মূল যে আলোচনা, আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে বারেবারেই মিউট করতেছি, আপনারা বারেবারেই এটা অন করতেছেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো কিছু কোয়েরি থাকে সেটা পরে আপনারা এখানে আমি সময় দিব, পরে আপনারা ক্লাসের শেষে আপনারা সেটা আলোচনা করতে পারবেন। হ্যাঁ, সবাই যার যার মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। আমি বারে মিউট করতেছি, আপনারা বারে সেটাকে অন করতেছেন, কারণ এখানে আপনার একার জন্য আমাদের সাথে আছে হচ্ছে 20 জন, তো একার জন্য 20 জনের ক্ষতি করবেন না। তো আমাদের যেটা আলোচনা ছিল, কারণ এখানে কনসেন্ট্রেশন ব্রেক হয়, আপনার যদি এখানে বাইরে থেকে শব্দ আসে সবারই কনসেন্ট্রেশন ব্রেক হয়, শুধু আমার না। তো আমাদের এখানে মানব সম্পদ ব্যবস্থাপনার যে 5P ছিল, আমরা 5P-র যে মূল আলোচনাটা ছিল যে আমরা এখানে বলেছি যে 5P মূলত এখানে 5টা কার্যক্রম, কিভাবে আমরা এখানে 5টা কার্যক্রমের ক্ষেত্রে আমরা কৌশলগত যে আমাদের এখানে যে বিষয়টা আছে যে আমরা যখন প্রতিষ্ঠানে মানব সম্পদ কৌশল নিতে যাই, এই 5টা কার্যক্রমকে আমার সমন্বিত করে কিভাবে আমি কৌশলটা নিলে অর্গানাইজেশনের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য সেটাকে আমি অর্জন করতে পারবো, সেই বিষয়টা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এবং আমরা বলেছিলাম যে প্রতিষ্ঠানের যে মূল্যবোধ বা দর্শন, যেভাবে প্রতিষ্ঠান আসলে তার কর্মীদেরকে ভ্যালু দেয় অথবা যেভাবে সে তার প্রতিষ্ঠানের কর্মীদেরকে সে মূল্যায়ন করে, সেটার উপরে আসলে তার এই মানব সম্পদ ফিলোসফি বা দর্শনটা নির্ভর করে। এবং এই ফিলোসফি বা দর্শনের উপরই ভিত্তি করে সে পলিসি বা গাইডলাইন সে তৈরি করে বা তার করণীয় সম্পর্কে সে দিক নির্দেশনা তৈরি করে। এবং এই দিক নির্দেশনার উপর ভিত্তি করেই আমাদের কর্মসূচি প্রণীত হয়। তো কর্মসূচি আমরা বলি যে অনেকগুলো কাজের সমষ্টি বা স্ট্র্যাটেজি, অনেকগুলো স্ট্র্যাটেজি, বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ কিভাবে আমি করব, এইগুলার যখন আমি সমন্বিত একটা প্রয়াস চালাই, এই কর্মসূচি মানে সবগুলা কাজকে একত্রিত করে প্রতিষ্ঠানের লক্ষ্যটা অর্জনের জন্য এই সবগুলো কাজের একত্রিতকরণের বিষয়টাকে আমরা এখানে প্রোগ্রাম বা কর্মসূচি বলি। প্রোগ্রামের ভিতরে অনেকগুলো ছোট ছোট কাজ থাকে। এরপরে আমরা এখানে বলেছি যে মানব সম্পদ অনুশীলন, এই আমরা কর্মসূচিটাকেই যখন আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজে নিয়ে আসি সেটাকে আমরা প্র্যাকটিস বা অনুশীলন করি। এবং এই প্র্যাকটিস বা অনুশীলনের মাধ্যমেই আমাদের একটা প্রসেস বা প্রক্রিয়া আপনার দাঁড় হয়। এই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা আসলে এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার যে কৌশল বা এখানে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে কাজটা সেটা আসলে আমরা করতে পারি। তো এইভাবে আমরা স্ট্রাকচার ওয়াইজই এখানে র্যান্ডার সোলারের যে থিওরি ছিল সেটা আমরা আলোচনা করেছি গত ক্লাসে। এবং এখানে র্যান্ডার সোলার বলেছেন যে তার যে থিওরির যে পারিপার্শ্বিক যে অবস্থা, যে শুধুমাত্র যে 5টা কাজই অর্গানাইজেশনে কৌশল নির্ধারণের ক্ষেত্রে প্রভাব ফেলবে এরকম না, আরো এখানে উনি 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন যে এই 4টা বৈশিষ্ট্য অর্গানাইজেশনে বা 4টা উপাদানও অর্গানাইজেশনে আমি যখন মানব সম্পদ কৌশল নির্ধারণ করতে যাব তখন এটা প্রভাব ফেলবে। এবং এই 4টা জিনিসের কথা উনি বলেছেন যে সাংগঠনিক কৌশল, যে অর্গানাইজেশনের ভিতরে বিদ্যমান কৌশল থাকতে পারে, এই বিদ্যমান কৌশল বা অতীত কৌশলটাও অর্গানাইজেশনে অনেক সময় মানব সম্পদ পলিসি নির্ধারণ করার ক্ষেত্রে অথবা আমাদের এখানে কৌশল নির্ধারণ করার ক্ষেত্রে প্রভাব ফেলবে। অথবা এখানে আমরা এখানে অভ্যন্তরীণ বৈশিষ্ট্য বলি বা বাহ্যিক বৈশিষ্ট্য বলি, এইগুলো আমাদের অর্গানাইজেশনে আমি যখন এখানে মানব সম্পদ কৌশল নির্ধারণ করতে যাব এটা কিন্তু প্রভাব ফেলবে। তো এইভাবে উনি বলেছেন যে এই 5টা ফ্যাক্টর পাশাপাশি আমরা যদি এখন একটা চিত্রে যাই, যে উনি যে চিত্রটা দিয়েছেন আপনাদের বইয়ে, এই 5টা কৌশল যেটা আমরা এখানে ফিলোসফি 5P যেটা আমরা বলেছি যে ফিলোসফি, পলিসিস, প্রোগ্রাম, প্র্যাকটিসেস, তো এই এখানে 5টা যেই এখানে পি আছে, এই 5টা পির সাথে উনি বলেছেন যে আরো 4টা জিনিস এখানে আমার যখন আমি মানব সম্পদ কৌশল যখন নির্ধারণ করতে যাব একটু খেয়াল রাখতে হবে, আরো 4টা জিনিস। এবং এখানে উনি বলেছেন এর ভিতরে হচ্ছে এই যে সাংগঠনিক কৌশল,
এটা আপনার একটু খেয়াল রাখতে হবে। সাংগঠনিক কৌশল বলতে আমরা এখানে যেই সংগঠনের ভিতরে আসলে আমি মানব সম্পদ ব্যবস্থাপনার আমার যে নতুন যে ধারণাটা আমি কাজে লাগাবো, এই স্ট্রাকচারটা কেমন সেটা আমাকে আসলে এখানে খেয়াল করতে হবে। অনেক সময় আমরা দেখি যে সংগঠনটা অনেক সময় লার্নিং অর্গানাইজেশন থাকে। আমরা অর্গানাইজেশনের অনেক ধরন সম্পর্কে আমরা জেনেছি, যেহেতু আমরা 4th সেমিস্টারে আসছি, অর্গানাইজেশনাল বিহেভিয়ার আমাদের সাবজেক্ট ছিল, ওইখানে আমরা জানি যে অর্গানাইজেশন অনেক ধরনের হতে পারে। তো যদি অর্গানাইজেশনটা লার্নিং অর্গানাইজেশন হয়, তাহলে দেখা যাবে যে এইখানে অর্গানাইজেশনটা কিন্তু খুব সহজেই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা অ্যাপ্লাই করতে পারবে। আর যদি অর্গানাইজেশনটা স্ট্যাটিক হয়, তার মানে হচ্ছে অর্গানাইজেশনের ডিসিশনগুলো যদি সেন্ট্রালাইজ হয় এবং সব ডিসিশন যদি উপরে থেকে আসে এবং এখানে ক্ষমতার যদি বিস্তর পার্থক্য থাকে, কর্মীরা যদি সবসময় এখানে উপরের লেভেল দ্বারা ডোমিনেটেড হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা ভালোভাবে প্রয়োগ করা যায় না। তো আমরা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে যেই জিনিসটা আমরা সবচেয়ে বেশি বলি সেটা হচ্ছে এখানে হিউম্যান ইন্টারাকশনটা সবচেয়ে বেশি হবে। বা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কথাই হচ্ছে যে মানব সম্পদের সাথে এখানে ইন্টারাকশন, কমিউনিকেশন অথবা রিলেশনশিপটা এখানে স্ট্রং হবে, যেটার মাধ্যমে আসলে আমরা সবগুলা কৌশলকে সহজেই বাস্তবায়ন করতে পারবো। তো সেই কারণে আমরা এখানে সাংগঠনিক কৌশলটা আমার দেখতে হবে। এটা অবশ্যই আমার যখন আমি কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা যখন প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে যাব, এটা প্রভাব ফেলবে। এরপর হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যের ভিতরে আমরা জানি যে প্রতিষ্ঠানের আপনার কালচার আছে, প্রতিষ্ঠানের নিজস্ব স্ট্রাকচার আছে, অথবা এখানে প্রতিষ্ঠানের অনেক দিনের ভ্যালুজ বা মূল্যবোধ, এইগুলা প্রতিষ্ঠানের এইখানে অভ্যন্তরীণ বৈশিষ্ট্যের ভিতরে থাকে। এটাও আপনার স্ট্র্যাটেজি ফর্মুলেট করার ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে। এছাড়া এখানে বাহ্যিক বৈশিষ্ট্য আছে। উনি আরো বলেছেন যে এই বাহ্যিক প্রভাবটা আপনি এড়ায় যেতে পারবেন না। যেমন আমরা যেই দেশে আমরা এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে কাজ করতেছি, সেই দেশের অর্থনীতি অথবা সেই দেশের আপনার আমরা টেকনোলজি বলি অথবা পলিটিক্স বলি, সবগুলা বিষয় কিন্তু আপনার এখানে মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রভাব ফেলবে। তো সেই কারণে আমরা এখানে মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই বিষয়গুলা আমরা একটু খেয়াল রাখলেই কিন্তু আমরা মানব সম্পদ ব্যবস্থাপনাটা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এখানে যে জিনিসটা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এটার আজকে এই সামারি টেনে শেষ করলাম। তো আমরা ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে, আমরা আজকে আলোচনা করব হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার আপনি যেই কোর্সটা আছে, এই কোর্সের ভিতরে আমরা যে বিষয়গুলো আসলে পাবো, এই মানব সম্পদ ব্যবস্থাপনার প্রক্রিয়ার ভিতরে এই সবগুলা বিষয় চলে আসে, যে আসলে মানব সম্পদ ব্যবস্থাপনায় কোন কোন দিক বা বিষয়গুলো আলোচনা করা হচ্ছে বা আসবে, এই বিষয়গুলো আজকে আমরা জানবো। এটা আপনাদের বইও দেওয়া আছে, কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার প্রক্রিয়া। এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার প্রক্রিয়াটাতে আমরা বিস্তারিত এখানে মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যে কৌশল গ্রহণ করি বা আমি যে আমার প্রতিষ্ঠানে যে হিউম্যান রিসোর্স আছে তাদের সাথে ইন্টারাকশনের ক্ষেত্রে বা গুড রিলেশনশিপ বিল্ড আপ করার ক্ষেত্রে যেই কৌশলগুলো আমি নেই, এইগুলা এই কাজগুলোর উপরে, এই 13টা কাজের সমন্বয়েই আসলে গঠিত। তো আমরা এটা যদি চিত্র আকারে দেখি, আপনারা এখানে চিত্রে দেখছেন, আপনাদের বইয়ে এই চিত্রটা দেওয়া আছে। তো এই চিত্রটা দেওয়া আগে থেকেই ছিল, আপনারাও ঘেটেছেন, কিন্তু চিত্রটা বুঝাই দিতে হবে, এটা হচ্ছে কাজ। তো আমি এই কারণে চিত্রটা এখানে নিয়ে আসি, যেটা দিয়ে আসলে আপনাকে এই 13টা কাজ আমি খুব সহজে বুঝাই দিব, যে আপনার এই 13টা কাজ দিয়ে আসলে কিভাবে আমরা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা অর্গানাইজেশনে অ্যাপ্লাই করতে পারি, বা এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনায় যেই কাজগুলো আছে এইগুলা কিভাবে একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করা, এটা আমরা আজকে এই ক্লাসে দেখবো। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আপনাদের এই বইয়ের ভিতরে। তো এই প্রক্রিয়াটা পুরাটা আপনার নাও আসতে পারে, আবার অনেক সময় দিতেও পারে। যদি পুরাটা আসে, আপনার এখানে মার্কস অনেক থাকবে, 10-15 উপরে থাকতে হবে, মিনিমাম 10 মার্ক এখানে দিতে হবে। তো সেই কারণে আমরা একটু মনোযোগ দিয়ে এই বিষয়টা শুনবো। তো এটা হচ্ছে আমরা বলতেছি যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার প্রক্রিয়া। তো প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বলি যে আপনারা প্রসেস বা প্রক্রিয়াকে আমরা যেভাবে ডিফাইন করি, যে এটা হচ্ছে ধারাবাহিক কাজের সমষ্টি, যেটা দিয়ে আমরা যে কোনো উদ্দেশ্য হাসিল করতে পারি। তো এখানে আমাদের কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার প্রক্রিয়াতে উদ্দেশ্য থাকেই হচ্ছে যে আমি মানব সম্পদকে লিঙ্ক আপ করে অর্গানাইজেশনের যে ওভারঅল বা সামগ্রিক যে উদ্দেশ্য আছে সেটাকে আমি কিভাবে কৌশলগতভাবে অর্জন করব, সেটাই এখানে মূল উদ্দেশ্য থাকে। তো এই প্রক্রিয়াতে যে কাজগুলো আছে এগুলো ধারাবাহিকভাবেই হয়। তো আমরা একটু যদি ফলো করি এখানে প্রক্রিয়াতে যে ধারাবাহিকভাবে যে কাজগুলো হচ্ছে, আপনারা এই যে বাম সাইড দিয়ে যদি খেয়াল করেন, এই বাম সাইড থেকে আমাদের এখানে কাজগুলো শুরু হবে। আমরা একটু অ্যানোটেশন মার্ক যদি আমি দেই আপনাদেরকে, আমরা ধরেন আমাদের এখানে যে কাজগুলো আছে আমরা যদি একটু
হ্যাঁ, আমরা যদি একটু এখানে সুন্দরভাবে একটু দেখি, তো আমাদের এখানে দেখেন, আমরা প্রথমেই যদি বলি যে অর্গানাইজেশনের যে কাজটা যেটা স্টার্ট হয়, সেটা যদি আপনি অর্গানাইজেশনটাকে কোনো জায়ান্ট যদি কোনো অর্গানাইজেশন ধরেন, বা এটাকে আমরা যদি কোনো কর্পোরেট বা এখানে এটাকে আমরা যদি গ্রুপ অফ কোম্পানিজ হিসেবে ধরি, যে আপনার প্রতিষ্ঠানটা বড় একটা প্রতিষ্ঠান, তো সেইখানে আপনি কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা ব্যবহার করবেন, বা আপনার প্রতিষ্ঠানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা ব্যবহৃত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা কিভাবে ব্যবহৃত হচ্ছে, তো এটা আমরা যদি দেখি যে আপনার প্রতিষ্ঠানটা হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানিজ। তো আমরা গ্রুপ অফ কোম্পানিজ বা বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই দেখি যাদের অনেকগুলা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট থাকে, তো তাদেরই এখানে কর্পোরেট স্ট্র্যাটেজি গ্রহণ করার দরকার পড়ে। আমাদের নর্মাল যেই ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান, তাদের কিন্তু এখানে এসবিইউ বা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট গঠন করলে, বা আপনার ব্যবসায়িক একক কৌশল গঠন করলেই হয়ে যায় যদি তার একটা ব্যবসা থাকে। কিন্তু তার যদি অনেকগুলো ব্যবসা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কর্পোরেট স্ট্র্যাটেজিটা গ্রহণ করার দরকার পড়ে। তো আমরা মনে করি যে আমার প্রতিষ্ঠানটা বড় একটা প্রতিষ্ঠান, সেখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা ব্যবহৃত হবে। তো সেই ক্ষেত্রে প্রথমেই আপনার এখানে কর্পোরেট স্ট্র্যাটেজি যেটা আছে, আপনার কর্পোরেট স্ট্র্যাটেজিটা এখানে ভালো করে দেখতে হবে যে অর্গানাইজেশনের কর্পোরেট স্ট্র্যাটেজিটা কি। আসলে অর্গানাইজেশনের কর্পোরেট স্ট্র্যাটেজি বলতে আমরা অর্গানাইজেশনের সামগ্রিক যে কৌশল বা সামগ্রিক যে উদ্দেশ্য, সেটাকে আমরা বলি। কর্পোরেট স্ট্র্যাটেজিতে অর্গানাইজেশনের সামগ্রিক উদ্দেশ্যটা থাকে, যে অর্গানাইজেশনটা মানে একদম টোটাল বা সামগ্রিকভাবে বা সমন্বিতভাবে আসলে কি চাচ্ছে, এটা কর্পোরেট স্ট্র্যাটেজিতে বলা থাকে। তো এই কর্পোরেট স্ট্র্যাটেজিটা সবগুলা আপনার অর্গানাইজেশনের যে ভাগ, মানে আমরা এখানে কর্পোরেট অর্গানাইজেশন বলতে এখানে একটা অর্গানাইজেশনের অনেকগুলা এখানে শাখা থাকতে পারে। যেমন আমরা যদি এখানে উদাহরণ হিসেবে কর্পোরেট হাউস বা আমরা এখানে গ্রুপ অফ কোম্পানিজ হিসেবে আমরা উদাহরণ হিসেবে ধরি হচ্ছে, ধরেন যে এখানে আমরা কি ধরতে পারি, স্কোয়ার ধরি, ঠিক আছে, স্কোয়ার ধরতে পারেন। যে আপনার স্কোয়ারকে যদি আমরা ধরি, তো তারা একটা গ্রুপ অফ কোম্পানিজ বা কর্পোরেট হাউস। তো তাদের এখানে কর্পোরেট স্ট্র্যাটেজি, তাদের অনেকগুলা এখানে ইউনিট আছে। যেমন এখানে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল আছে, স্কোয়ার এখানে টয়লেট্রিজ আছে, স্কোয়ারের বেভারেজ আছে। তো এগুলা এক একটা হচ্ছে এক একটা বিজনেস ইউনিট। তো আমরা এখানে কর্পোরেট স্ট্র্যাটেজি যখন গ্রহণ করতে যাব, এই সবগুলাকে একসাথে নিব। অথবা আমরা যদি বসুন্ধরার কথা বলি, বসুন্ধরার অনেকগুলা ইউনিট আছে। তো এই সবগুলা ইউনিটকে যখন আমি একত্রিতভাবে সিদ্ধান্ত নিতে যাই, এটাকে আমরা কর্পোরেট স্ট্র্যাটেজি বলতেছি। মানে সামগ্রিক অবস্থাটা আমার এই কর্পোরেট স্ট্র্যাটেজির মাধ্যমে প্রকাশ পায়। তো এই সামগ্রিক যে স্ট্র্যাটেজিটা আছে বা আমার যে উদ্দেশ্যটা আছে, এই উদ্দেশ্যের উপর ভিত্তি করেই আমি যখন এটাকে ছোট ছোট ভাবে আমার প্রত্যেকটা ইউনিটের জন্য ভাগ করে ফেলবো, তখন এটাকে আমরা বলি হচ্ছে ব্যবসার একক কৌশল। মানে আমার এখানে বসুন্ধরা আপনার টয়লেট্রিজের জন্য যে কৌশল, সেটা আবার বসুন্ধরা এলপিজি গ্যাসের জন্য প্রযোজ্য হবে না। আবার সেটা দেখা যাবে বসুন্ধরা আমার রিয়েল এস্টেটের জন্য সেটা আবার অ্যাকসেপ্টেড হবে না। তো সেই কারণে এখানে ব্যবসার একক কৌশলগুলো আবার প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে নেয়। কিন্তু কর্পোরেট স্ট্র্যাটেজি একটাই থাকে, যে প্রতিষ্ঠানের যে সার্বিক যে উদ্দেশ্যটা আছে সেটা একটাই। সেই স্ট্র্যাটেজিটাকে আবার ছোট ছোট করে ব্যবসার ইউনিটগুলা ভাগ করে নেয়। তো সেটাকে আমরা বলি হচ্ছে ব্যবসার একক কৌশল। তো এই একক কৌশলটা এই কর্পোরেট স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ডেন্ট। তো এই কারণে আমরা দেখতেছি যে অ্যারো মার্ক দিয়ে কিন্তু এটা এখানে ব্যবসার একক কৌশল হিসেবে আসে। তো এখন আসেন, এই যে ব্যবসার যে একক কৌশলটা, এই ব্যবসার একক কৌশলটা কিন্তু আপনার প্রভাবিত হয় আপনার ব্যবসার বাহ্যিক পরিবেশ এবং ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশ, এই দুইটা দিয়ে কিন্তু ব্যবসার একক কৌশল যেটা আছে সেটা প্রভাবিত হয়। ধরেন যে বসুন্ধরা এলপিজি গ্যাসের কথা বলি, তো বসুন্ধরা এলপিজি গ্যাস যেটা আছে সেটা কিন্তু আপনার এই বাহ্যিক পরিবেশ এবং অভ্যন্তরীণ পরিবেশ দুইটা দিয়েই প্রভাবিত হবে। তো প্রথমে যেটা আছে যে এলপিজি গ্যাসের ক্ষেত্রে দেখি যে আমরা এখানে অনেক ধরনের এলপিজি গ্যাস কিন্তু বর্তমানে বাংলাদেশের মার্কেটে আছে। তো আমরা আগে দেখতাম যে এলপিজি গ্যাসের ক্ষেত্রে আপনার স্টিলের সিলিন্ডার ছিল, এখন কিন্তু সেটা প্লাস্টিকের হয়ে গেছে। তো এগুলো দেখা গেছে যে প্রতিযোগিতার ধরন বা এখানে এই যে বাজারজাতকরণের প্রবণতা বা প্রযুক্তি, এইগুলো সবগুলোর উপরে কিন্তু এগুলা নির্ভর করে। তো এগুলো হচ্ছে বাহ্যিক পরিবেশ। তো বাহ্যিক পরিবেশের কারণে অনেক সময় বহনযোগ্যতা, যে ভারী এলপিজি গ্যাস হলে এটা অনেকেই বহন করতে পারে না, বা এটা মানুষ কিনতেও চায় না, কারণ এটাতে ক্যারিং খরচ লাগে আবার আলাদা। কিন্তু আপনি যদি প্লাস্টিকের হয়, সেটা কিন্তু আপনি ক্যারি করতে পারবেন সহজে। তো সেই কারণে আপনার এখানে প্রযুক্তিগতভাবে আপনি যদি প্লাস্টিকের ক্যান তৈরি করে এটার ভিতরে যদি এলপিজি গ্যাস ঢুকাই দিতে পারেন, তাহলে কিন্তু এটা সহজেই জনগণের কাছে বেচা যায়।
তো সেই কারণে আমরা এখানে দেখতেছি যে ব্যবসার যে একক কৌশলটা, এই যে ব্যবসার একক কৌশলটা, এটা কিন্তু আপনার বাহ্যিক পরিবেশ দ্বারা প্রভাবিত হইল। বাহ্যিক পরিবেশটা হচ্ছে আপনার এখানে আমরা এখানে প্রতিযোগিতা বলতেছি বা প্রতিযোগী বলতেছি, যে প্রতিযোগী প্রতিষ্ঠানের কিন্তু আপনার এখানে স্টিলের ক্যান ছিল বা লোহার যেই আপনার যেই সিলিন্ডার গুলা এগুলা ছিল, তো এগুলার পরবর্তীতে তারা কিন্তু প্লাস্টিকের ক্যান নিয়ে আসে। তো এটা একটা আমরা দেখতেছি যে এই ব্যবসার কৌশল, যেটা দিয়ে কিন্তু খুব সহজেই আপনার মার্কেটটা ক্যাপচার করা গেল। তো এইভাবেই আমরা বাহ্যিক পরিবেশের একটা উদাহরণ দিলাম, এটা প্রভাবিত করে আমাদের ব্যবসার কৌশলটাকে। আবার এখানে অভ্যন্তরীণ যে কৌশল আছে, আমরা অভ্যন্তরীণ পরিবেশের উপাদানগুলো একটু আগে আমরা আলোচনা করেছি এই 5P মডেলে, যে প্রতিষ্ঠানের সংস্কৃতি, কাঠামো, বা এখানে পলিসি বা কর্মীদের দক্ষতা, অথবা অতীত কোনো কৌশল থাকলে এগুলা কিন্তু আপনার এক্সিস্টিং যে ব্যবসার একক কৌশলটা আপনি নিতে যাচ্ছেন এটাতে কিন্তু প্রভাব ফেলবে। আপনি যদি কোনো এইখানে কৌশল নিতে যান ব্যবসার ক্ষেত্রে, আপনার অভ্যন্তরীণ পরিবেশ এবং বাহ্যিক পরিবেশটা সরাসরি প্রভাব ফেলবে। তো এই কারণে আমরা এই যে অ্যারোমার্স গুলো উপর থেকে নিচে যাচ্ছে বা নিচের থেকে উপরে আসে, এইটা আমরা ব্যবসার একক কৌশলের ক্ষেত্রে বলি যে ব্যবসার একক কৌশলটা সরাসরি কিন্তু এই অভ্যন্তরীণ পরিবেশটাকে প্রভাবিত করে। তো সেই কারণে অ্যারোমার্সটা নিচে দেওয়া আছে। এরপরে আসেন, এই যে অভ্যন্তরীণ পরিবেশটা আপনি তৈরি করবেন, এই অভ্যন্তরীণ পরিবেশটা কিন্তু আপনার, আমরা জানি যে মানব সম্পদ, এই যে এখানে কর্মী আছে, দেখেন কর্মী আছে, অথবা এখানে প্রতিষ্ঠানের সংস্কৃতি আছে, এগুলো সবগুলাই কিন্তু মানব সম্পদের সাথেই রিলেটেড। তো সেই কারণে আমার একটা ব্যবসার কৌশল নিলে সেটা কোনো না কোনো ভাবে অভ্যন্তরীণ পরিবেশটাকে প্রভাবিত করবে। স্যার একটা প্রশ্ন করতে চাইছিলাম। আচ্ছা, প্রশ্নটা একটু পরে করেন, আমি এটা বুঝানো শেষ করি, তারপর প্রশ্নটা করেন। ওকে স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, মিউট করেন। তো এখানে এই যে অভ্যন্তরীণ যে কৌশলটা আছে, এই অভ্যন্তরীণ কৌশলটা আবার কিন্তু এই ব্যবসার একক কৌশল দ্বারা প্রভাবিত হয়। তো এই কারণেই অ্যারোমার্সটা নিচে দিকে দেওয়া আছে। তো আমি ধরেন যে ব্যবসার যে একক কৌশলটা এটাতে আছি, যে আমরা যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার যে দিকগুলা নিয়ে আলোচনা করতেছি, যে এইসব দিকগুলা নিয়েই আসলে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সবগুলা কাজ ডিজাইন করা। তো এইসব দিকগুলোর ভিতরে প্রথমে আমরা বলেছি যে কর্পোরেট স্ট্র্যাটেজি, এটা একটা দিক, এটাকে আপনার ভালোভাবেই স্টাডি করতে হবে যে প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্য কি। এরপরে এই সামগ্রিক উদ্দেশ্যকে আপনি ছোট ছোট ভাবে ভাঙবেন আপনার প্রত্যেকটা ইউনিটের জন্য। যখন ছোট ছোট ভাবে ভাঙবেন সেটাকে আমরা ব্যবসার একক কৌশল বলতেছি। তো এই একক কৌশলটার উপরে কিন্তু আপনার প্রতিষ্ঠানের বাহ্যিক পরিবেশের সরাসরি প্রভাব থাকে, এবং সেই অনুযায়ী একক কৌশলটা আপনার পরিবর্তিত হয়, এবং এই একক কৌশলটা আবার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশকে প্রভাবিত করে। যেমন প্রতিষ্ঠানের কাঠামো পরিবর্তন হতে পারে এই কৌশলের কারণে, অথবা এখানে প্রতিষ্ঠানের পলিসিগত পরিবর্তন আনা লাগতে পারে, অথবা প্রতিষ্ঠানের কর্মী বাহিনীকেও পরিবর্তিত করা লাগতে পারে। তো এইভাবে এই একক কৌশলটা অভ্যন্তরীণ পরিবেশকে প্রভাবিত করলো, এবং এই একক কৌশলটার প্রভাব আবার মানব সম্পদ কৌশলের উপরও পড়ে। তো আমরা এখানে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যে কৌশলের কথা বলতেছি, এই কৌশলটা কিন্তু আপনার এখানে মানব সম্পদ কৌশলটাকেও প্রভাবিত করবে। যে আপনি বসুন্ধরা এলপিজি গ্যাসের জন্য আপনার একটা স্ট্র্যাটেজি নেওয়া দরকার, আপনি কোন স্ট্র্যাটেজি নিয়ে আগাবেন। তো বসুন্ধরা এলপিজি গ্যাসের জন্য আমি একটু আগে বলেছি যে আপনি একটা প্লাস্টিকের ক্যানে বসুন্ধরা এলপিজি গ্যাসটা আপনি বাজারজাত করবেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে এই কৌশলটা নিয়েছেন। তো এই কৌশলটা নিলে এটা মানব সম্পদ কৌশলের উপরে কিভাবে প্রভাব ফেলবে, যে আপনার এখানে মানব সম্পদ পরিকল্পনা যেটা আছে, এখানে আগে যারা এখানে স্টিলের ধরেন যে আপনার যেটা সিলিন্ডার তৈরি করতো, এখন এটার পরিবর্তিতে আপনার পরিকল্পনা করতে হবে যে আপনি কিভাবে প্লাস্টিকের সিলিন্ডারে এটা নিয়ে আসতে পারেন। তারপরে এখানে আপনার কাজের নকশা করতে হবে, কার্য পদ্ধতিটাও ওই অনুযায়ী আপনার এই যে কৌশল, ব্যবসার একক যে কৌশল, এই অনুযায়ী কিন্তু এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। আবার এখানে কোন কর্মী কি করবে, অথবা কর্মীদের কি প্রয়োজন, এই ধরেন যে স্টিলের সিলিন্ডারের জায়গায় আপনি প্লাস্টিকের সিলিন্ডার আপনি বাজারজাত করবেন, তো সেই ক্ষেত্রে এটা তৈরি হবে, আবার সেটা আপনি দোকানে দোকানে দিবেন। তো এখানে কর্মীরা কি করবে বা এর জন্য কি প্রয়োজন, এবং কিভাবে আপনি অন্যদের সাথে এটা কাজের সমন্বয় করবেন বা সব ডিপার্টমেন্টের সাথে আপনি কাজের সমন্বয় করবেন, এই বিষয়টাও কিন্তু এখানে মানব সম্পদ কৌশলের ভিতরে আপনার নিয়ে আসতে হবে। তো আমরা দেখতেছি যে আপনার ব্যবসার একক কৌশলটা কিন্তু এই মানব সম্পদ কৌশলটাকে কোনো না কোনো ভাবে প্রভাবিত করবে, অথবা মানব সম্পদ কৌশলটা আপনার ব্যবসার ইউনিট বেসিসে বা এসবিইউ যেটা আমরা বলি, এসবিইউর জন্য বা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের জন্য যে কৌশলটা আমরা নেই, এটাই কিন্তু কোনো না কোনো ভাবে প্রভাবিত করে। তো সেই কারণে আমরা মানব সম্পদ কৌশলটাকে আমরা বলতেছি যে এটা ব্যবসার একক কৌশলের উপরে ডিপেন্ডেন্ট। তো এই যে ব্যবসার যে একক কৌশলটা, এটা মানব সম্পদ কৌশলটাকে প্রভাবিত করতেছে। আর এই মানব সম্পদ কৌশলটা নিয়েই আমাদের দেখা যায় যে এখানে আলোচনা,
তো এই মানব সম্পদ কৌশলের ক্ষেত্রে আমরা দেখি যে এই মানব সম্পদ কৌশলটা যে অ্যারোমাস দিয়ে আবার চলে গেল ওইদিকে, যে মানব সম্পদ কৌশলটা আসলে আমরা যখন মানব সম্পদ কৌশলটাকে, আচ্ছা আমি মিউট করে দিলাম, একজনের মাইক অন হয়ে গেছে। তো এখানে মানব সম্পদ কৌশলটাকে আমরা যখন বলতেছি যে এটা ব্যবসার একক কৌশল, মানব সম্পদ কৌশলটাকে প্রভাবিত করে। তো এটা কিভাবে প্রভাবিত করে? তো মানব সম্পদ কৌশলের ভিতরে আমরা দেখি যে মানব সম্পদ কৌশলের ভিতরে মানব সম্পদ পরিকল্পনা বা এই মানব সম্পদ নিয়ে আপনার যে সিদ্ধান্ত সেইগুলো আসে, এবং এই সিদ্ধান্তগুলোর সাথে আপনার কিছু বিষয় জড়িত আছে যেগুলা আসলে কোনো না কোনো ভাবে এই মানব সম্পদের সাথে জড়িত, এবং এই দিকগুলোও আপনার প্রভাবিত হয়। যেমন এখানে প্রথমেই আছে কর্মী সংস্থান, যে আপনি মানব সম্পদ পরিকল্পনা করলে বা মানব সম্পদ কৌশলের ভিতরে এটা সবচেয়ে বড় কাজ, মানব সম্পদ পরিকল্পনা। পরিকল্পনা মানেই হচ্ছে আপনার কোন ধরনের কর্মী লাগবে, সেই কর্মী সংস্থানের কাজ। পরিকল্পনা মানেই হচ্ছে এই কর্মীদেরকে আপনি শুধুমাত্র নির্বাচন করলেই চলবে না, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণের কাজ। আবার এখানে মানব সম্পদ কৌশলের ভিতরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কার্য সম্পাদন ব্যবস্থাপনা, এটাও আপনার এখানে করতে হবে। তারপর বেতন ও মজুরি নির্ধারণ করতে হবে, এবং শ্রমিক মালিক সম্পর্ক আপনার এখানে সুন্দর করতে হবে। তো এইভাবে আমরা এখানে মানব সম্পদ কৌশলের মাধ্যমে এই কাজগুলো প্রভাবিত হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র এই কাজগুলো প্রভাবিত হচ্ছে মানব সম্পদ কৌশলের মাধ্যমে এটা না, এছাড়াও এখানে আমরা ধরেন যে কর্মীদেরকে কিভাবে প্রশিক্ষণ দিব, বা কর্মীদের বেতন মজুরি কিভাবে নির্ধারিত হবে, শ্রমিক মালিক সম্পর্ক কিরকম হবে, এটা অনেক সময় এই মানব সম্পদ তথ্য ব্যবস্থাপনার উপরে অনেকটা নির্ভরশীল। এই যে এই অ্যারোমাসটা উপরের দিকে গেছে দেখেন, যে মানব সম্পদ তথ্য ব্যবস্থাপনা বলতে আমরা এখানে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম বা HRIS আছে, যেই তথ্যের উপর ভিত্তি করে আসলে মানব সম্পদ সম্পর্কে খুব গঠনমূলক এবং যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায়, যে আমার মানব সম্পদ ব্যবস্থাপনাটা বা মানব সম্পদটা কোন পর্যায়ে আছে, এবং সেটাকে আমার ডেভেলপ করার জন্য আর কি কি করতে হবে, তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দিতে হবে, বা তাদেরকে আবার ছাঁটাই করে নতুন কর্মী ঢুকাইতে হবে কিনা, অথবা তাদের স্যালারি প্যাকেজটা আপনারা এখানে নতুন ভাবে ডিজাইন করা যায় কিনা, এই বিষয়গুলো কিন্তু এই মানব সম্পদ তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে আপনি জেনে যেতে পারেন, যে আগে কি করা হয়েছে, কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিনা, বা কর্মীদের কতবার বেতন বাড়ানো হয়েছে, বা কর্মীদেরকে কতবার বোনাস দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনার এখানে মানব সম্পদ কৌশল যখন আপনি নিতে যাবেন এটা কিন্তু প্রভাবিত করবে। এছাড়াও আরেকটা বিষয় আপনার এখানে মানব সম্পদ কৌশল নির্ধারণ করার ক্ষেত্রে প্রভাব ফেলবে, সেটা হচ্ছে কর্মীদের জন্য আইন ও বিধি। অনেক সরকারি প্রতিষ্ঠান আছে, বা এখানে সরকার বা নীতি নির্ধারণকারী যে সংস্থা আছে তারা অনেক সময় আইন প্রণয়ন করে। তো এই আইনগুলোও অনেক সময় আপনার মানব সম্পদ কৌশল নির্ধারণ করার ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে। তো এই আইনটা ধরেন যে আমরা এখানে যদি ব্যবসার ক্ষেত্রে বলি, যে বাংলা ইপিজেড যেটা আছে এক্সপোর্ট প্রসেসিং জোন, এই এক্সপোর্ট প্রসেসিং জোনের ক্ষেত্রে ব্যবসা কিন্তু আপনার মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য কিছু আইন তৈরি করে দিছে, এবং এই এক্সপোর্ট প্রসেসিং জোনে এই আইনটা বলবৎ থাকে, কর্মীদের অধিকার, নিরাপত্তা এবং কর্মীদের ধরেন যে সুবিধা দেওয়ার জন্য ওই আইনগুলো প্রণয়ন করা হয়েছে। এই যে আমরা বলতেছি যে সরকার বা বিভিন্ন সংস্থা এই যে কর্মীদের জন্য এই আইন বা বিধি প্রণয়ন করবে, যেটা কিন্তু প্রতিষ্ঠানকে অবশ্যই মানতে হবে। এই মানব সম্পদ কৌশল প্রতিষ্ঠান যখন গ্রহণ করবে অবশ্যই তার এই বাহ্যিক যেই আইনটা সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছে, যেটা অবশ্যই বাধ্যবাধকভাবে আপনার মানতে হবে, এটা কিন্তু আপনার এই মানব সম্পদ কৌশলটাকে প্রভাবিত করবে। যেমন আপনি চাইলেই কিন্তু ইপিজেটে কোনো কর্মীকে আপনি চাইলেই বিনা নোটিসে কোনো কর্মীকে ছাঁটাই করতে পারবেন না, আপনি চাইলেই কোনো কর্মীকে $2 কমে বেতন দিতে পারবেন না, এটা কিন্তু এখানে আইনগতভাবে বলা আছে। তো সেই কারণে এখানে মানব সম্পদ কৌশল নির্ধারণ করার ক্ষেত্রে দ্যাট মিনস আপনার এখানে বেতন দেওয়া বা আপনার কর্মী সংস্থান করার ক্ষেত্রে কিন্তু আপনার এটা প্রভাব ফেলে। তো এইভাবেই আমরা দেখি যে এই মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে যেই কাজগুলা এইগুলা কিন্তু আমরা প্রত্যেকটাকে যদি একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করি, এটা আমাদের ওভারঅল অর্গানাইজেশনের যে উদ্দেশ্য, যে আমরা অর্গানাইজেশনটাকে মুনাফা বা আমরা অর্গানাইজেশনকে প্রফিট ওরিয়েন্টেড দেখতে যাচ্ছি, এবং সেটা লং টার্ম দেখতে যাচ্ছি, যে আমার অর্গানাইজেশনটা মুনাফা করে লং টার্ম টিকে থাক, এই যে আমার যে উদ্দেশ্যটা সেটা কিন্তু হাসিল করতে পারবে যদি এই সবগুলা বিষয় আমি একত্রিতভাবে কাজে লাগাইতে পারি। তো আমাদের এখানে আরেকটা বিষয় আছে, যে দেখেন এই যে এই জিনিসটা আমি এতক্ষণ বলি না, এই জিনিসটা বাদ রাখলাম, এটা হচ্ছে আপনার কর্মীদের আলাদাকরণ। এই কাজটা হচ্ছে কর্মীরা যখন বের হয়ে যাবে, কর্মীদের আলাদাকরণ বা সেপারেশন বলতে কর্মীরা অনেক সময় প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে পারে। তো প্রতিষ্ঠান ছেড়ে যখন একটা কর্মী চলে যাবে, তো আমরা এটাকে বলি হচ্ছে এমপ্লয়ি সেপারেশন। তো সেপারেশনের ক্ষেত্রে কিন্তু আপনি কর্মীদেরকে ফোর্স করতে পারবেন না,
অথবা তার বেতন আটকে রাখতে পারবে না, অথবা তার সাথে সম্পর্ক খারাপ করা যাবে না। তো এই বিষয়টাও এখানে আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটাও একটা স্ট্র্যাটেজিক দিক, যে কর্মী যে কোনো কারণে আপনার প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে পারে, এটা আপনার মানতে হবে। আপনার প্রতিষ্ঠান যতই ভালো হোক, আপনার এখানে ইগো নিয়ে থাকলে হবে না যে আপনার প্রতিষ্ঠান ছেড়ে কোনো কর্মী যেতে পারবে না, এটা আপনার ইগোতে লাগে, এরকম না। কর্মী আপনার প্রতিষ্ঠান ছেড়ে যেতে পারবে, তো যাওয়ার ক্ষেত্রে তাকে বাধা দেওয়া যাবে না, এবং তার সাথে খুব আপনার এখানে ভালো একটা সম্পর্ক কিন্তু মেনটেন করতে হবে যাওয়ার সময়ও। তো এটাকে আমরা এখানে বলি হচ্ছে কর্মী আলাদাকরণ বা সেপারেশন। তো এই ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান দেখা যায় যে এক্সিট ইন্টারভিউ নেই। এক্সিট ইন্টারভিউ এই কথাটা আপনারা অনেকেই শুনে থাকবেন, যে বের হয়ে যাওয়ার সময় একটা ফর্ম দেয় এবং বিভিন্ন ধরনের এখানে কোয়েশ্চেন থাকে, যে কর্মী কেন ধরেন যে প্রতিষ্ঠানে এতদিন যে ছিল তার ফিলিংস কি, বা প্রতিষ্ঠানের কোন বিষয়টা তার ভালো লাগে নাই, প্রতিষ্ঠানের ধরেন যে উন্নতির জন্য তার কোনো পরামর্শ আছে কিনা, এই বিষয়গুলো এক্সিট ইন্টারভিউতে বিভিন্ন কোয়েশ্চেনের মাধ্যমে কর্মীর কাছ থেকে জেনে নেওয়া হয়। তো এইভাবে দেখা যায় যে কর্মীর সাথে একটা ভালো সম্পর্কের মাধ্যমেই কিন্তু কর্মীকে আপনার বিদায় দেওয়া হয়। তো এইভাবেই আমরা যখন কৌশল অ্যাপ্লাই করি এই মানব সম্পদ ব্যবস্থাপনার এই যে দিক, এই যে 13টা দিকের কথা আমরা এতক্ষণ আলোচনা করেছি, এই 13টা দিক নিয়ে যখন আমরা এই বিভিন্ন স্ট্র্যাটেজি গুলা যখন আমরা সাজাই, তখনই কিন্তু দেখা যায় যে আমার অর্গানাইজেশনের যে আমরা বলি যে লং টার্ম সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস, সেটা কিন্তু এনশিওর করা সম্ভব হয়। তো এই ছিল হচ্ছে আমার এই মানব সম্পদ প্রক্রিয়া নিয়ে আপনার আলোচনা। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে, এই যে একজন কোশ্চেন করতে যাচ্ছিলেন, তো এখন বলেন আপনার কি কোশ্চেন আছে। স্যার, এই যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা প্রক্রিয়া আপনি আলোচনা করছেন বুঝছি, আমি শুধু জানতে চাচ্ছি অনলি কর্পোরেটটা ইংরেজি শব্দ, শুধু কর্পোরেট দিয়ে কি যৌথ ব্যবসা বুঝাইছে কিনা? কর্পোরেট বলতে আমরা এখানে জায়ান্ট অর্গানাইজেশন বলি, ঠিক আছে। যৌথ এখানে হ্যাঁ যৌথ ব্যবসাও বলা যায়, বা এখানে আমরা গ্রুপ অফ কোম্পানিজও বলতে পারি, ঠিক আছে। যে গ্রুপ অফ কোম্পানিজ, আমরা কর্পোরেট হাউস বলতেই আপনারা এখানে গ্রুপ অফ কোম্পানিজ বলি, যে যাদের অনেকগুলো বিজনেস ইউনিট থাকে তাদেরকে আমরা গ্রুপ অফ কোম্পানিজ বলি, ঠিক আছে। গ্রুপ কোম্পানি কি বোঝানো হয়েছে কর্পোরেট নাকি স্যার? গ্রুপ অফ কোম্পানিজ, কর্পোরেট হাউস বলতে আমরা এখানে গ্রুপ অফ কোম্পানিজ গুলোকেই বলি। আচ্ছা, তো ঠিক আছে। তো আমরা এরপরে যেটা আছে, আমরা এরপরে টপিকটাতে চলে যাব, সেটা হচ্ছে আমাদের তো আমরা এখানে কর্পোরেট আপনাদের এই আমরা যে এতক্ষণ যে আলোচনা করেছি প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার এখানে আপনাদের বইয়ে আলোচনা দেওয়া আছে। তো আমি এখানে বিস্তারিত আলোচনাতে যাচ্ছি না, যে কর্পোরেট যেটা আপনি জানতে চেয়েছেন এটা কিন্তু এখানে বলা আছে, যে কর্পোরেট স্ট্র্যাটেজি যেটা আছে, যে সার্বিক কর্ম সম্পাদনের জন্য যে সকল কৌশল প্রমাণ করা হয় সেটাকে আমরা এখানে কর্পোরেট স্ট্র্যাটেজি বলতেছি। তো কর্পোরেট স্ট্র্যাটেজি বলতে আমার এখানে যখন আমার প্রতিষ্ঠানটা বড় হয়ে যায় তখন কিন্তু আপনার কর্পোরেট স্ট্র্যাটেজি নেওয়া লাগে। আপনার ছোট প্রতিষ্ঠান থাকলে, আপনার একক ব্যবসা ইউনিট থাকলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কর্পোরেট হাউস বা কর্পোরেট অফিস এই কথাটা কিন্তু আসেই না। তো আমরা এখানে বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে যাদের অনেকগুলো বিজনেস ইউনিট আছে, বা অনেক জায়গাতে যাদের ইনভেস্টমেন্ট আছে, অনেকগুলা যাদের পোর্টফোলিও আছে, এই অনেকগুলা পোর্টফোলিও মেনটেন করার জন্যই কিন্তু তাদের এই কর্পোরেট স্ট্র্যাটেজিটা নেওয়া লাগে। তো এই কর্পোরেট স্ট্র্যাটেজিটা আমরা জানি যে এটা উচ্চ পর্যায়ে যারা ব্যবস্থাপক আছে তারা কিন্তু এই কর্পোরেট স্ট্র্যাটেজিটা নিয়ে থাকে। কর্পোরেট স্ট্র্যাটেজি অনেক সময় আপনাকে কষ্ট করতে পারে যে কর্পোরেট স্ট্র্যাটেজিটা আসলে কারা নেয়। কর্পোরেট স্ট্র্যাটেজিটা কিন্তু আপনার টপ লেভেল ম্যানেজমেন্ট তারা নিয়ে থাকে, এটা কিন্তু নিচের কোনো সিদ্ধান্ত না। ছোটখাটো স্ট্র্যাটেজি আপনার নিচের লেভেলও নিতে পারে, আপনার যারা লাইন ম্যানেজার বা কার্যিক ব্যবস্থাপক আছে তারা নিতে পারে, অথবা এখানে এইচআর ম্যানেজার মিডল লেভেলে যারা আছে তারা নিতে পারে, কিন্তু কর্পোরেট স্ট্র্যাটেজিটা টপ লেভেল ম্যানেজমেন্ট যারা আছে তারা নেয়। তো আমরা এই কর্পোরেট স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের আলোচনা করেছি, তারপর অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে আলোচনা করেছি, এরপরে আপনাদের এখানে বাহ্যিক পরিবেশ নিয়েও আলোচনা করেছি। এছাড়াও এখানে আমাদের ব্যবসার যে কৌশল, আমরা ব্যবসার কৌশলে যে আমরা বলতেছি যে কর্পোরেট হাউস যারা না তারা কিন্তু তাদের ব্যবসার জন্য কৌশল গ্রহণ করে, আবার যারা কর্পোরেট হাউস যাদের ধরুন যে অনেকগুলো বিজনেস ইউনিট আছে তারাও কিন্তু এখানে এই ব্যবসার কৌশল যেটাকে আমরা বলি হচ্ছে এসবিইউ, হ্যাঁ স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, এই এসবিইউর জন্য তারা কিন্তু এখানে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তো আমরা যখন এখানে কর্পোরেট পর্যায়ের যে কৌশলগুলা এগুলা বাস্তবায়ন করার জন্য, এই যে দেখেন ব্যবসায়ের পর্যায়ে যখন কৌশল প্রণয়ন করা হয় তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যবসার কৌশল। কর্পোরেট পর্যায়ের যে কৌশলগুলা সেটাকে বাস্তবায়ন করার জন্য যখন ব্যবসার পর্যায়ে কৌশল প্রণয়ন করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে আপনার এখানে ব্যবসার কৌশল। যেমন কর্পোরেট পর্যায়ের স্ট্র্যাটেজি যেটা ধরেন যে বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানিজ, তাদের যেই আপনার কর্পোরেট স্ট্র্যাটেজি সেটা ধরেন তারা চাচ্ছে যে এই বছর করোনার পরে 2020-এ যে তাদের ক্ষতিটা সেটা 2021-22-এ তারা পুষায় নিবে
এবং ক্ষতিটা পোষানোর জন্য তারা চাচ্ছে তাদের সেলস আপনার এই 2021 এবং 2022-এ তারা 10% এবং 22-এ তারা 15% ইনক্রিজ করবে। তো 10-15 এই যে তারা তাদের প্রফিটটা ইনক্রিজ করবে, এটা একটা কর্পোরেট স্ট্র্যাটেজি তারা নিয়েছে। তো এই কর্পোরেট স্ট্র্যাটেজিটাকেই এই যে বিভিন্ন ব্যবসার পর্যায়ে কিন্তু তাদের এখন এটাকে প্রণয়ন করতে হবে যে 10% তারা কর্পোরেট স্ট্র্যাটেজি নিয়েছে, 10% প্রফিট তারা ইনক্রিজ করবে। তো এখন বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানি যে 10% প্রফিট ইনক্রিজ করতে হইলে তারা দেখা যাবে যে তাদের যেই খাত থেকে সবচেয়ে বেশি প্রফিট আসে, ধরেন যে বসুন্ধরার এখানে আমরা জানি যে বসুন্ধরা পেপারস আছে, বসুন্ধরা পেপারস আছে, নিউজ পেপার আছে। তো পেপারস থেকে যে টিস্যু বা বিভিন্ন ধরনের যে আইটেমগুলো, পেপার আইটেমগুলো, এইগুলা থেকে তাদের প্রফিট বেশি আছে। অথবা আপনার বসুন্ধরা এখানে তাদের যে আমরা রেসিডেন্সিয়াল এরিয়া যেটা বা তাদের এখানে ফ্ল্যাট বাণিজ্য যেটা আছে, এটা দিয়েও তাদের মোটামুটি ভালো এখানে প্রফিট আসে। তো তারা চাইবে যে এই ইউনিটগুলোকে অ্যাপ্লাই করে তাদের ওভারঅল যে 10% প্রফিট ইনক্রিজ করার কথা 2020-21-এ এটা এনশিওর করার জন্য, এবং অন্যান্য ইউনিটগুলো যাদের বসুন্ধরার আরো অনেকগুলো আইটেম আছে। তো বসুন্ধরা ইলেকট্রনিক্স তো থাকতে পারে বা বসুন্ধরা টয়লেট্রিজ আছে। তো এখানে ওই আইটেমগুলোতেও তারা এখানে আস্তে আস্তে জনপ্রিয় করে ওইখান থেকেও প্রফিট নিতে চাইবে। তো এইভাবে তারা ওভারঅল 10% প্রফিট এনশিওর করতে চাইবে। এই যে 10% প্রফিট এনশিওর করতে চাইছে, তাদের প্রত্যেকটা ইউনিটই কিন্তু চাইবে 10% প্রফিটটা এনশিওর করার জন্য। তো সেই কারণে ব্যবসার পর্যায়ে কিন্তু তাদের এই কৌশলটা প্রণয়ন করতে হবে 10% প্রফিট এনশিওর করার জন্য। বসুন্ধরা এলপিজি গ্যাসের, বসুন্ধরা টয়লেট্রিজের, বসুন্ধরা আপনার বেভারেজের, বসুন্ধরার রিয়েল এস্টেটের, সবগুলোর কিন্তু এই স্ট্র্যাটেজিতেই যাইতে হবে। এবং প্রতিষ্ঠানের এই সার্বিক, এই যে দেখেন এখানে লেখা আছে যে প্রতিটি ব্যবসার ইউনিটের কার্যক্রম সম্পাদনের জন্য প্রতিষ্ঠানের সার্বিক উদ্দেশ্যের আলোকে আপনার এই স্ট্র্যাটেজিগুলো প্রণয়ন করতে হবে। প্রতিষ্ঠানের সার্বিক উদ্দেশ্যটা কি, যে তারা 10% প্রফিট বসুন্ধরা। তো আমরা এখানে কর্পোরেট, সরি আমি আর কর্পোরেটে স্ট্র্যাটেজি যাচ্ছি না। আমরা আসলে যে এখানে ছিলাম যে আপনাদের কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভিতরে আমরা 13টি কাজ এখানে আপনাদের দেখিয়েছি। 13টি কাজ আপনার গ্রাফিক্যালি কিভাবে একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট, সেই 13টা কাজ বা ডিপেন্ডেন্ট কাজগুলো আমরা ভাগ ভাগ করে করে আলোচনা করেছি। তো এই 13টা কথা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, কথা সমস্যা হচ্ছে নাকি? কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে স্যার? বোঝা যাচ্ছে নাকি বোঝা যায় না? আচ্ছা আহসান হাবিব, কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে আপনাদের? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবার হয়তো বা বোঝা যাবে না, অনেকের নেটওয়ার্কে, যাদের নেটওয়ার্কের সমস্যা আছে তাদের ক্ষেত্রে তাদের ওইখানে সমস্যা হবে। এমনি সবার যদি এখানে শুনতে সমস্যা না হয়, মেজরিটি যদি শুনতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। অনেকেরই নেটওয়ার্কের সমস্যা থাকবে, যাদের নেটওয়ার্কের সমস্যা থাকবে তারা হয়তো বা আমারটা একটু ক্লিয়ারলি বুঝবেন না বা এটা একটু সমস্যা হতে পারে। তো রেকর্ডিং ক্লাস থাকবে, আমি রেকর্ডটা দিয়ে দিব আপনাদের। এই যে গত ক্লাসের রেকর্ডটাও আমি আজকে বা কালকে দিয়ে দিব। আচ্ছা, তো ঠিক আছে, আমি একটু আগায় নিয়ে যাই। তো আমরা এখানে বিস্তারিত আর এখানে আলোচনা করব না। তো আমরা ব্যবসার কৌশলটা একটু বুঝাই দিচ্ছি এই কারণে, কারণ অনেকেরই এই জিনিসটা নতুন, কিন্তু এটা আপনারা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে কিন্তু পেয়েছেন। স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আসার আগে আপনারা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, তো কৌশলগত ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো ছিল আপনাদের। তো আমরা এই কৌশলগত ব্যবস্থাপনার ক্ষেত্রেই এই যে ব্যবসার যে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, এগুলা নিয়ে ওইখানে কিন্তু আলোচনা থাকার কথা। এরপরে আমরা এখানে 4 নম্বর আলোচনাটা শেষ হয়ে গেলে আমরা যেটা ছিল মানব সম্পদ কৌশল নিয়ে যদি আমরা একটু বলি, যে আপনাদের এখানে মানব সম্পদ কৌশল আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে মানব সম্পদ কৌশলের যে পরিকল্পনা অথবা মানব সম্পদে কে কি করবে বা কার কি প্রয়োজন, এগুলা কিন্তু এখানে মানব সম্পদ কৌশলের ভিতরে আসবে। তো এটাও একটা স্ট্র্যাটেজিক কৌশল, বা আমরা এখানে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটাও একটা দিক যেখানে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যায়, যেটা দিয়ে আপনি এই স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে মূল উদ্দেশ্য, যে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস অ্যাচিভ করা, সেটা কিন্তু আপনি এখানে এই মানব সম্পদ কৌশলটার ক্ষেত্রেও কিছু স্পেসিফিক কৌশল ব্যবহার করেও কিন্তু সেটা করে নিতে পারবেন। তো এরপরে হচ্ছে আপনাদের এখানে কর্মীদের আলাদাকরণ। এই কর্মীদের আলাদাকরণের কথাটা আমরা আগে আলোচনা করেছি, যাতে ওভারঅল তাদের সাথে কোনো সম্পর্ক আপনার নষ্ট না হয়। কারণ একজন কর্মী আপনার প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছে,
সে আবার পরবর্তীতে আপনার প্রতিষ্ঠানে আসতে পারে। যদি নাও আসে, সে যাতে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কোনো ব্যাড কমেন্টস না করে। কারণ এখন দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ যদি কোনো কর্মীকে কোনোভাবে হ্যারাস করে কোনো প্রতিষ্ঠান, সে কিন্তু আপনার মামলা করে দিতে পারে, এবং এটা যদি পত্রিকাতে বা মিডিয়াতে যায় আপনার প্রতিষ্ঠানে কিন্তু দুর্নাম হবে। তো সেই ক্ষেত্রে কর্মীদের সেপারেশনের ক্ষেত্রেও এখানে স্ট্র্যাটেজি নিতে হবে। আপনি জেনে তেনে ভাবে কর্মীকে ছাঁটাই করতে পারবেন না, আবার যে ইচ্ছাকৃতভাবে চলে যেতে যাচ্ছে তাকে আপনি জোর করে আটকে রাখতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু কিছু স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেটা দিয়ে আপনি আপনার প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে ভালো আপনার এখানে কর্মীদেরকে সেপারেশন যে তারা করে, আপনার প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে আপনি কিন্তু ভালো একটা অবস্থানে থাকতে পারেন। আপনার প্রতিযোগী প্রতিষ্ঠান যারা আছে তারা কর্মীদেরকে সেপারেশন করার ক্ষেত্রে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেয় না। যারা যেতে যাচ্ছে কর্মীরা, যারা কাজ করে ধরেন যে অন্য প্রতিষ্ঠানে চলে যেতে যাচ্ছে, তাদেরকে কোনো বেতন দিতে চায় না। এক্সিস্টিং মাসের বেতনটাও তারা 3-4 মাস ঘুরাইয়ে দেয়। কিন্তু আপনার প্র্যাকটিস যেটা আছে, যদি কোনো কর্মী যেতে চায় তাকে যদি আপনি বলেন যে অন্তত 1-2 মাস আগে আপনাকে নোটিশ দিলে আপনি তার বেতন টেতন সব পরিশোধ করেই তাকে আপনি আপনার প্রতিষ্ঠান থেকে হাসি মুখে তাকে ফেয়ারওয়েল দিয়ে শুভেচ্ছা, ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে আপনি বিদায় দেন। এটা আপনার একটা স্ট্র্যাটেজি হতে পারে। এটা দিয়ে কিন্তু আপনি কর্মীর সাথে ভালো এবং সাবলীল সম্পর্ক আপনি রাখতে পারেন সে চলে যাওয়ার পরেও, এবং প্রতিষ্ঠান সম্পর্কে তার একটা পজিটিভ আইডিয়া কিন্তু থাকবে। তো এটা একটা কৌশল যেটা দিয়ে আপনি প্রতিদ্বন্দ্বী থেকে ভালো অবস্থানে থাকতে পারেন। এরপর যেটা আছে কর্মীদের জন্য আইন ও বিধি, এটা নিয়ে আমরা বলেছি যে কর্মীদের নিয়োগ, পদোন্নতি, বেতন এগুলোর উপরে অনেক সময় সরকারি বিধিনিষেধ বা বিভিন্ন প্রতিষ্ঠানের বিধিনিষেধ থাকতে পারে। তো এটা আপনার কৌশল প্রণয়নের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আপনি এরকম কৌশল প্রণয়ন করবেন না যেটা আইনের সাথে সাংঘর্ষিক। আপনি যদি আইনের সাথে সাংঘর্ষিক কোনো কৌশল প্রণয়ন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান থেকে কিন্তু এখানে পিছিয়ে গেলেন। আপনার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান যে আছে সে আইনগতভাবে তাদের কর্মীদের সাথে সম্পর্ক নির্ধারণ করে, বা আইনগতভাবে সে কর্মীকে নিয়োগ দিয়েছে, তাদের পদোন্নতি দিচ্ছে, বেতন দিচ্ছে, যেটা আইনে বলা আছে ওই অনুযায়ী, বা শ্রমিক আইনে বলেন বা বিভিন্ন ধরনের আইন আছে, এই মানব সম্পদের যে আইনগুলো আছে বা মানব সম্পদ সুরক্ষার জন্য যে আইনগুলো আছে, বা শ্রম আইন যেটা আছে, বা আইএলওর যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে আইনগুলো আছে, এইগুলোর সাথে সাংঘর্ষিক কোনো আইন বা সাংঘর্ষিক কোনো কৌশল যাতে আপনি প্রণয়ন না করেন সেটা আপনার একটু খেয়াল রাখতে হবে। যদি আপনার কৌশলটা সাংঘর্ষিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এইখানে কৌশলগতভাবে আপনি প্রতিদ্বন্দ্বী থেকে কিন্তু পিছিয়ে যাবেন এবং প্রতিদ্বন্দ্বী আপনার থেকে ভালো পজিশনে চলে যাবে। এরপর হচ্ছে মানব সম্পদ তথ্য ব্যবস্থাপনা। তো মানব সম্পদ তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বলি যে ইনফরমেশন ইজ এ পাওয়ার। তো আপনি ইনফরমেশনটাকে যদি সঠিকভাবে প্রসেস করতে পারেন, সেটা কিন্তু আপনার গ্রাফে বা চার্টে বা বিভিন্ন মডেলের মাধ্যমে যদি আপনি পিক্টোগ্রাম অথবা ব্যান্ড ডায়াগ্রাম অথবা বার চার্ট এগুলোর মাধ্যমে প্রকাশ করে যদি আপনি মানব সম্পদ সম্পর্কে যদি ভালো একটা আইডিয়া আপনি যদি নিতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানেও স্ট্র্যাটেজিগতভাবে আগায় থাকতে পারেন। এরপরে কর্মী সংস্থানের ক্ষেত্রে এখানে কর্মী অনুসন্ধান করেন বা কর্মীদেরকে নিয়োগ দেন, সেই ক্ষেত্রে আপনি কিছু স্ট্র্যাটেজি আপনি কৌশল এখানে কিছু ইউনিক স্ট্র্যাটেজি নিতে পারেন। প্রশিক্ষণের ক্ষেত্রে, তারপরে হচ্ছে কার্য সম্পাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে, এবং বেতন ও মজুরি নির্ধারণ অথবা শ্রমিক সম্পর্কের ক্ষেত্রে, যাতে শ্রমিকদের সাথে মালিকের সম্পর্ক ভালো থাকে। আমরা এটা লেবার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের ক্ষেত্রে আমরা পড়েছি, আয়ার একটা সাবজেক্টই আছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। তো সেখানে আপনার এমপ্লয়ীদের সাথে কিভাবে গুড রিলেশনশিপ মেনটেন করা যায়, শ্রমিক মালিক সম্পর্ক কিভাবে সুন্দর থাকে, এটা নিয়ে কিন্তু ওইখানে বলা আছে, এবং কর্মীদেরকে কিভাবে তাদের কম্পেনসেশন দিতে হবে এগুলো নিয়ে এখানে খুব ভালোভাবে, বা ক্ষতিপূরণের জন্য কি আইন আছে ওইগুলো ওইখানে বলা আছে। তো এইভাবে কিন্তু আমরা ভালো শ্রমিক সম্পর্ক ওই জায়গা থেকেও আমরা এই ইনফরমেশন গুলা নিয়ে আমরা কিন্তু এখানে ভালো একটা কৌশল গ্রহণ করতে পারি কর্মীদের সাথে ভালো সম্পর্ক মেনটেন করার ক্ষেত্রে। তো এই 13টা কাজ আপনি যদি প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি এখানে আমরা যেটা বলতেছি যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা কিন্তু খুব সুন্দর করে ফেলতে পারবেন। মানে আপনার মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনার যে কৌশলটা আছে সেটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবেন। তো আমরা মানব সম্পদ ব্যবস্থাপনার বা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মূল দিকটাই হচ্ছে যে আপনার হিউম্যান ইন্টারাকশনটা যাতে ভালো হয়। দ্যাট মিনস এখানে মানব সম্পদ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কথা হচ্ছে হিউম্যান ইন্টারাকশন বা রিলেশন উইথ ইউর ওয়ার্কার্স অর এমপ্লয়িজ, এটা যাতে আপনার ভালো হয়, সাবলীল হয়, এটাই হচ্ছে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কাজ। আপনি যদি
আপনি যেই স্ট্র্যাটেজি নিচ্ছেন, আপনার এই 13টা জায়গাতে আমরা এতক্ষণ যা আলোচনা করেছি, এই 13টা জায়গাতে আপনি যেই জায়গাতেই আপনি কৌশল নিচ্ছেন, এই কৌশলগুলা নিয়ে আপনার উদ্দেশ্য থাকে একটাই, যাতে আপনার শ্রমিকদের সাথে আপনার ভালো সম্পর্ক হয়। তো শ্রমিকদের সাথে ভালো সম্পর্ক হইলে আপনার লাভটা কি? আপনার প্রতিষ্ঠানে তারা নিবেদিত থাকবে বা তারা মোটিভেটেড হবে আপনার প্রতিষ্ঠানের যে উদ্দেশ্যটা আছে সেটা হাসিল করার জন্য। আপনার প্রতিষ্ঠানের কর্মীরা যদি ডিমোটিভেটেড হয়, আপনার প্রতিষ্ঠানকে যদি তারা নিজের ভিতরে ধারণ না করে, আপনার প্রতিষ্ঠানের ফিলোসফি বা আপনার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল পলিসি ভিশন যদি তাদের ভিতরে না থাকে, বা আপনি যদি তাদের ভিতরে এটা দিতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা দিয়ে আপনার প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে ভালো অবস্থানে কখনোই যাইতে পারবে না। তো সেই কারণে আপনার এই প্রক্রিয়াটা ডেভেলপ করা, যে এই প্রক্রিয়াতে 13টা কাজ আছে, এই 13টা কাজ বা 13টা দিক যদি আপনি ভালোভাবে খুব সুন্দরভাবে যদি এগুলা আপনি খেয়াল করে করে এখানে স্ট্র্যাটেজি নেন, যেটা আপনার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান নিচ্ছে সেটা থেকে যদি ভালো স্ট্র্যাটেজি আপনি নিতে পারেন, এটা কিন্তু আপনার এখানে আপনি অবশ্যই লং টার্ম সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস এনশিওর করতে পারবেন। এটাই হচ্ছে এই প্রক্রিয়ার মূল কথা, কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা। তো আমরা এই প্রক্রিয়া শেষ হয়ে গেলে আমাদের এখানে 1 আপনাদের 5 বা 1.5 একটা আলোচনা আছে বা 4 যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা আসলে প্রতিষ্ঠানে প্রয়োগ করা কতটা সম্ভব। তো আমার এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা আসলে প্রতিষ্ঠানে প্রয়োগ করা সম্ভব এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নও করা যায়। তো এটা আমরা এখানে দেখেছি যে যারা এখানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যারা থিওরি দিয়েছে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে এটা আপনার গবেষণা করেছেন। তো তারা বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণা করে বের করেছেন যে যারা এখানে মানব সম্পদ কৌশল স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সাথে যারা এখানে গবেষণার সাথে যারা জড়িত, তারা এখানে বিভিন্ন স্টাডি এবং রিসার্চের মাধ্যমে এটা বের করেছেন যে আপনার এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা বিভিন্ন প্রতিষ্ঠানে এটা প্রয়োগ করা সম্ভব এবং প্রয়োগ করে এখান থেকে আপনার প্রফিটও বের করে নিয়ে আসা সম্ভব, অথবা আপনার এখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেসটাও এনশিওর করা সম্ভব। এবং এখানে তারা বিভিন্ন মডেলও দিয়েছেন যে কিভাবে এটা আসলে করা যায়। তো এটা আপনারা এখানে যদি একটু দেখেন যে এই মডেলটাতে বলা আছে যে মানব সম্পদের কৌশলগত ভূমিকা এবং কৌশল সমূহের মধ্যে আপনার বাছাই করে নিতে হয়, এবং এটা একটু আমরা বলি যে অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিস করেই আপনি বাছাই করবেন যে আপনার মানব সম্পদের কৌশল এবং মানব সম্পদের ভূমিকা আসলে এখানে কি হবে। তো মানব সম্পদের যে ভূমিকা, এটা আপনার কৌশলের উপরেই অনেকটা নির্ভরশীল। তো সেই কারণে এখানে মানব সম্পদের কৌশল এবং মানব সম্পদের ভূমিকা এই দুইটাকে একত্রিত করেই আপনি কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার যে কাজ সেটা আপনি করতে পারেন। বা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ বলতেই আমরা এখানে মানব সম্পদের জন্য যে কৌশল আপনি নিচ্ছেন এবং তারা এখানে কি ভূমিকা রাখতেছে, এই দুইটা বিষয় আপনি একত্রিত করেই আপনি এই স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে প্রক্রিয়া, প্রসেস বা কাজ বা যে ধাপ, এগুলো কিন্তু আপনি বের করতে পারেন। তো সেই কারণে এখানে এই মডেলটা দেওয়া আছে। এই মডেলটাতে আপনি দেখবেন যে আপনি যদি নিচের দিক থেকে যান যে আপনি কৌশলগত বিশ্লেষণ করেন, তো এই মডেলটা অনেকটাই একটু আগে যেটা আমরা আলোচনা করেছি যে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স প্রসেস বা কৌশলগত মানব সম্পদ প্রক্রিয়া যেটা আছে, এটার সাথে এই মডেলটা অনেকটাই মিল আছে। যেমন এখানে প্রথমেই বলা আছে যে আপনার কৌশলগত বিশ্লেষণ। তো কৌশলগত বিশ্লেষণটা আপনার যে আপনি কৌশলগত বিশ্লেষণ বলতে আপনি এখানে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা একটু আগে যেটা প্রক্রিয়াতে দেখে আসছি যে কর্পোরেট স্ট্র্যাটেজি আপনি বিশ্লেষণ করেছেন, আপনার ব্যবসায়িক যে কৌশলটা আছে সেটা আপনি বিশ্লেষণ করেছেন। তো কৌশলগত বিশ্লেষণ বলতে আমরা ওভারঅল স্ট্র্যাটেজির বিশ্লেষণ এবং স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট বা একটা ব্যবসার ইউনিটের স্ট্র্যাটেজি বিশ্লেষণ এটাকে বোঝায়। তো কৌশলগত বিশ্লেষণটা হয়ে গেলে আপনি কৌশলগত পছন্দ নেবেন যে আপনি কোন কৌশলে যাবেন। তো অনেক ধরনের কৌশল আছে, আপনারা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে পড়েছেন, কৌশল অনেক ধরনের হইতে পারে। আপনি ধরেন যে লো কস্টের প্রোডাক্ট ডেলিভারি দিবেন, অথবা আপনি এখানে কোয়ালিটি প্রোডাক্ট ডেলিভারি দিবেন, অথবা আপনি লো কস্ট এবং হাই কোয়ালিটি এটাও দিতে পারেন। তো এইভাবে আপনার এখানে কৌশলগত পছন্দটা এখানে থাকতে পারে। তো এই কৌশলগত পছন্দের উপরেই আপনার এখানে সার্বিক বা নির্ধারিত মানব সম্পদ কৌশলটা এখানে নির্ধারিত হবে, এবং এইটার উপরে ভিত্তি করেই আপনার এখানে কৌশলগত মানব সম্পদের যে ভূমিকাটা সেটাও নির্ধারিত হবে, এবং এই দুইটাকে আপনার ম্যাচ করেই আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার যে প্রক্রিয়া বা কাজগুলা এগুলা সম্পাদন করি। তো এটা আপনাদের একটা মডেল ছিল, এটা একটা মডেল।
আমরা উপরে যেমন 5P মডেলটা দেখেছি, যে র্যান্ডার সোলার যে 5P মডেলটা দিয়েছে, এই মডেলটার মতোই এটাও একটা মডেল, যেটা দিয়ে আমরা আসলে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা প্রতিষ্ঠানে প্রয়োগ করা যায় কিনা সেটা এখানে তারা এই মডেলটার মাধ্যমে উপস্থাপন করেছে। তো এরপর হচ্ছে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার প্রায়োগিক দিক, যে এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা প্রতিষ্ঠানে প্রয়োগ করা যায়। কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা প্রতিষ্ঠানে প্রয়োগ করা যায় এবং প্রয়োগ করলে আসলে কি কি বেনিফিট আছে এই প্রায়োগিক দিকে সেটা পাওয়া যায়। যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা যদি আপনি প্রতিষ্ঠানে প্রয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কিছু বেনিফিট পাবেন বা প্রায়োগিক দিক থেকে আপনি কিছু লাভ পাবেন যেটা প্রয়োগ করে। যেমন এখানে প্রথম বলেছে, দেখেন রোমান সংখ্যা 1-এ, যে কোনো প্রতিষ্ঠান তার প্রতিযোগীর চেয়ে উচ্চতর যোগ্য কর্মী রয়েছে এই নিশ্চয়তা বিধানের মাধ্যমে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করতে পারে। এটা আপনার এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার একটা প্রায়োগিক সুবিধা। 2 নম্বর হচ্ছে এখানে আপনার এখানে কর্মীদেরকে সফলভাবে ব্যবহার করা যাবে যদি আপনি কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা প্রয়োগ করতে পারেন। 3 নম্বর হচ্ছে এখানে মেধাবীদেরকে আকৃষ্ট করা যাবে এবং ধরে রাখা যাবে, যেহেতু এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যটাই থাকে আপনার হিউম্যান রিলেশনশিপ এবং হিউম্যান পার্টিসিপেশনটা আপনার এনশিওর করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনি এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা প্রতিষ্ঠানে প্রয়োগ করলে কর্মীদের সফলভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এখানে মেধাবী কর্মীদের আকৃষ্ট করতে পারবেন এবং ধরে রাখতে পারবেন এবং পরিবর্তনশীল চলক সমূহকে একত্রিত করার এখানে সক্ষমতা কিন্তু এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা প্রয়োগ করলে আপনার এটা অর্জন করা যাবে। এখানে পরিবর্তনশীল চলক, অনেকগুলো পরিবর্তনশীল চলক আপনার এখানে প্রভাবিত করে প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো এই পরিবর্তনশীল চলকগুলো আমরা ধরেন যে এখানে আমরা পরিবর্তনশীল চলক গুলারকে একত্রিত করার যে সক্ষমতা, আমরা এখানে মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিবর্তনশীল চলক অনেকগুলো আছে। যেমন আমরা এখানে আমরা যদি বাহ্যিক পরিবেশের কিছু চলকের কথা বলি, যে চলকগুলো আপনার সরাসরি এখানে মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রভাব ফেলে, যেমন আমরা এখানে সোশিও কালচারাল এখানে যে ইম্প্যাক্টটা আছে সেটা এখানে বলতে পারি। এটা একটা চলক, যে সামাজিক অবস্থার যদি পরিবর্তন হয়, মানুষ আগে মেয়েদেরকে কাজ করতে দিত না, কিন্তু এখন সামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে, মানুষ এখন মেয়েদেরকে কর্মক্ষেত্রে দেখতেছে, মেয়েরাও কাজের ক্ষেত্রে উৎসাহিত হচ্ছে, মেয়েরাও শিক্ষিত হচ্ছে। এই যে চলকের পরিবর্তনটা, এটা কিন্তু আপনার মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রভাব ফেলছে। তো এই পরিবর্তনশীল চলকগুলোও আপনি অনেকগুলা চলক আছে, এগুলাকে একত্রিত করে কিন্তু আপনি কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার এই প্রয়োগের দিক এখানে যদি এটা অ্যাপ্লাই করা যায়, হ্যাঁ, এই চলকগুলোকে যদি আপনি এখানে কন্ট্রোল করতে সক্ষম হন বা ওই অনুযায়ী চলতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস পাবেন। তো এটা ছিল আপনাদের একটা টপিক, এবং এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সর্বোত্তম কার্যপদ্ধতি যেটা আছে এটা নিয়েও এখানে বলা আছে যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সর্বোত্তম কার্যপদ্ধতি কোনটা। আমরা বলি যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সর্বোত্তম কার্যপদ্ধতি, এখানে বলা আছে 7টা কাজের কথা, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা যদি আপনি কৌশল নিতে যান, এই 7টা কাজ আপনার অবশ্যই কৌশলগত ভাবে করতে হবে। কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা যদি আপনি সর্বোত্তম ভাবে কার্যপদ্ধতিটা ডিজাইন করতে যান, তাহলে আপনার এই 7টা কাজ খুব ভালোভাবে আপনার করতে হবে বা কৌশলগত ভাবে এই 7টা কাজ আপনার করতে হবে। প্রথম হচ্ছে আপনার কর্মীদেরকে এখানে চাকরির নিরাপত্তাটা দিতে হবে। তো এটা আপনার একটা কৌশল, যে চাকরির নিরাপত্তার ক্ষেত্রে আপনার এখানে কিছু ইউনিক স্ট্র্যাটেজি থাকবে। এরপর সুনির্দিষ্ট সংখ্যক আপনার এখানে কর্মী নিয়োগ করতে হবে, যে আপনি এখানে কর্মী বেশি থাকলে কিন্তু আপনি এখানে চাকরির নিরাপত্তা তাদেরকে দিতে পারবেন না, কারণ অনেক সময় যখন প্রতিষ্ঠান লসে থাকবে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে হবে যদি কর্মী বেশি থাকে। তো এখানে সুনির্দিষ্ট সংখ্যক আপনি এখানে কর্মী নিয়োগ করবেন যাতে আপনার ছাঁটাইয়ের প্রশ্ন না আসে এবং সবাই যাতে দক্ষভাবে ইফিসিয়েন্ট ভাবে এবং ইফেক্টিভ ভাবে যাতে কাজ করতে পারে। এবং স্বপরিচালিত দল, এখানে সেলফ ম্যানেজ টিমের কথা আমরা বলি, যে যেসব প্রতিষ্ঠানে সেলফ ম্যানেজ টিম থাকে সেই সব প্রতিষ্ঠান কিন্তু আপনার কৌশলগত ভাবে আগানো থাকে। আমরা সেলফ ম্যানেজ টিমের ক্ষেত্রে আমরা দেখি যে প্রতিষ্ঠানে আপনার বিভিন্ন কাজ উদ্ধার করার জন্য আপনার টাস্ক ফোর্সের মতো বিভিন্ন গ্রুপ করে দেওয়া হয়। এই গ্রুপে আপনার দলনেতা থাকে এবং এই গ্রুপে আরো 3-4 জন মেম্বার থাকে, যারা এখানে প্রতিষ্ঠানের নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করার জন্য আপনার গ্রুপ ওয়াইজ কাজ করে। যেমন আপনার প্রতিষ্ঠানেও দেখবেন আপনার প্রতিষ্ঠানে এরকম স্বপরিচালিত দল থাকে। যেমন আপনার ইন্টারনাল অডিট হয়, ইন্টারনাল অডিটের জন্য দেখবেন যে আপনার প্রতিষ্ঠান যদি বড় কোনো প্রতিষ্ঠান হয়, এখানে কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের কিছু লোক এখানে নির্বাচিত থাকে এবং এই ফাইন্যান্স ডিপার্টমেন্টের 4-5 জন নিয়ে একটি স্বপরিচালিত দল এখানে থাকে, যারা ইন্টারনাল অডিটটা আপনার পরিচালনা করবে।
আবার আপনার প্রতিষ্ঠানে যারা এইচআর এর সাথে জড়িত আছে, এখানে এইচআর এর ক্ষেত্রে আপনার কুইক রেসপন্স টিম আপনার থাকতে পারে, যারা স্বপরিচালিত দল। প্রতিষ্ঠানে যে কোনো ধরনের সমস্যা হইলে, কর্মীদের রিলেটেড কোনো সমস্যা হইলে সাথে সাথে তারা রেসপন্স করবে। কুইক রেসপন্স টিমস এখানে স্বপরিচালিত দল হিসেবে প্রতিষ্ঠানে কিন্তু আপনার এই কৌশলগত সুবিধা অ্যাড করতে পারে। তো এইভাবে আপনি এখানে স্বপরিচালিত দল, এই কথাটা আপনার বা এই কাজটা আপনার মাথায় রাখতে হবে যদি আপনি কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে চান। এরপর হচ্ছে কার্য সম্পাদনের উপর উচ্চ বেতন এবং মজুরি ব্যবস্থা। এটার বিশ্লেষণ করার দরকার নাই, এটা আপনারা বুঝতেছেন যে আপনার পে অ্যাকর্ডিং টু ওয়ার্ক, আপনি যতটুকু কাজ করবেন তত আপনার বেতন। এটা আপনার বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আমরা দেখি যে বিভিন্ন লাইনে আপনার প্রোডাকশন বোনাস থাকে। যদি কোনো লাইন ধরেন যে আপনার, এটা গার্মেন্টসের ক্ষেত্রে দেখি যে 10টা লাইন আছে একটা গার্মেন্টসে, তো 1 নাম্বার লাইনটা দেখা যায় যে তারা প্রত্যেকদিন 1000 ইউনিট করে উৎপাদন করে। তো প্রতিষ্ঠান একটা টার্গেট নির্ধারণ করে দিল যে যদি কোনো লাইন আপনার 1200 ইউনিটের বেশি একদিনে উৎপাদন করতে পারে, 1200 ইউনিটের বেশি যতটুকু উৎপাদন করবে ততটুকুর জন্য তাদের এখানে 10% করে যতটুকু আপনার উৎপাদন করলো এটার সেলের 10% তারা প্রফিট পাবে। তো 1200 ইউনিটের অতিরিক্ত ধরেন যে ওই লাইনটাই 1 নাম্বার লাইনটা একদিন আপনার 1300 ইউনিট প্রডিউস করলো, তো 1300 ইউনিট প্রডিউস করলে যে অতিরিক্ত 100 ইউনিট প্রডিউস করলো, এই 100 ইউনিটের সেলের 10% প্রফিট তারা পাবে। তো এইভাবে আপনি কর্ম সম্পাদনের উপর যদি উচ্চ বেতন এবং মজুরির ব্যবস্থা রাখেন, তো বা ইনসেনটিভস এর ব্যবস্থা রাখেন, সেক্ষেত্রে কিন্তু এখানে এটাও একটা স্ট্র্যাটেজি হিসেবে কাজ করবে, যেটা আপনার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনার প্রতিষ্ঠানের কর্মীদেরকে বেশি স্যাটিসফাই করবে, বা তারা কর্মীরা বেশি আপনার প্রতিষ্ঠানে কাজ করতে উৎসাহ ফিল করবে এবং প্রতিষ্ঠান ছেড়ে যাবে না, তারা সন্তুষ্ট থাকবে। এরপর হচ্ছে দক্ষ প্রণীত আপনার কার্য শক্তির জন্য প্রশিক্ষণ দিতে হবে। আপনার প্রতিষ্ঠানে যদি প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, কর্মীরা আপনার প্রতিষ্ঠান ছেড়ে যাবে না। এরপর হচ্ছে মর্যাদাগত পার্থক্য কমিয়ে আনা, যে আমরা এখানে বলি যে কর্মীদের সাথে আপনার গ্যাপ থাকবে না। আমাদের এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মূল দায়িত্বই হচ্ছে, স্যার আমাদের পরবর্তী ক্লাস আছে। হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি, এটাই লাস্ট টপিক এবং 1 মিনিট আমি শেষ করে দিচ্ছি। তো এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমার এখানে যে মর্যাদাগত পার্থক্য কমিয়ে আনা, যেটা এখানে বলা হয়েছে যে আপনার কর্মীদের সাথে আপনার টপ লেভেল ম্যানেজমেন্ট বলেন, লো লেভেল ম্যানেজমেন্ট বলেন বা ডাইরেক্টর লেভেল যারা বলেন, তাদের এখানে গ্যাপটা কমায় আনতে হবে, যে কর্মীরা এখানে যাতে যে কোনো সময় আপনার টপ লেভেলের সাথে তাদের যে সমস্যা আছে সেগুলো নিয়ে কথা বলতে পারে। তো এখানে মর্যাদাগত পার্থক্যটা যদি আপনি এখানে কমান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা সম্ভব। তো এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু এই কাজটাই করা হয়, যে কর্মীদেরকে কত কাছে আনা যায়, কর্মীদেরকে কত ক্লোজ ভাবে অবজার্ভ করে তার কাছ থেকে কত সহজভাবে কাজটা আদায় করে নেওয়া যায়। এরপর হচ্ছে তথ্যের আদান প্রদান, এবং আপনি কর্মীদের সাথে সবসময় আপনার যে ইনফরমেশন আছে সেগুলো আদান প্রদান করবেন। শুধুমাত্র কর্মী না, বাইরে যারা স্টেক হোল্ডার আছে বা এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকেও আপনি তথ্য আদান প্রদান করবেন। এইচআর আইএস এর মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। ইন্টারনাল ইনফরমেশন অ্যাজ ওয়েল এজ আমার বাইরের যে ইনফরমেশন আছে এমআইএস, অথবা আমরা এখানে আরো যেই তথ্যগত যে সুবিধাগুলো আছে ওইগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই তথ্য আদান প্রদান করে আমাদের এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কৌশলের দিক থেকে আমার প্রতিদ্বন্দ্বী থেকে আমি কিন্তু আগায় থাকতে পারি। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো আমরা প্রথম চ্যাপ্টারটা এখানে শেষ করে দিলাম। আপনাদের এখানে লাস্টে একটা টপিক ছিল, ওইটা আপনারা একটু দেখে নিন, যে উৎকৃষ্ট মানানসই কার্য পদ্ধতি। তো এখানে 3টা মডেল আছে, তো এটা আপনারা একটু বাসায় দেখে নিন, জীবনচক্র মডেল, অথবা এখানে কৌশলগত যন্ত্র বিন্যাস এবং সর্বোত্তম কার্য উপযোগিতা। তো এইটার মাধ্যমেই আপনাদের এখানে এই প্রথম চ্যাপ্টার যেটা আছে এটা শেষ হয়ে গেল। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সেকেন্ড চ্যাপ্টার থেকে আলোচনা শুরু করব। তো ঠিক আছে, আপনারা নেক্সট ক্লাসে জয়েন করেন। ঠিক আছে, ওকে স্যার, আমি আসসালামু আলাইকুম স্যার, শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার।